আসিফ নজরুল ও তার বর্তমান স্ত্রী শিলা আহমেদের বিরুদ্ধে অভিযোগ যে দুজন যোগসাজশ করে অন্তত 15,000 কোটি ঘুষের টাকা বিদেশে পাচার করেছেন। 20 ফেব্রুয়ারি মানব জমিনের অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত 3 জন প্রভাবশালী উপদেষ্টা আসন্ন নির্বাচন স্থগিত করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছেন। অনেকেই দাবি করছেন এই 3 উপদেষ্টার নাম প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা না হোক। যে 3 উপদেষ্টা এই ষড়যন্ত্রের মূলে ছিল তারা দেশকে অশান্ত করে নিজেদের চক্রান্ত সফল করার চেষ্টায় ছিল। অতএব আসা যাক পরের প্রশ্নে, এই 3 উপদেষ্টা কারা? এদের মধ্যে রিজওয়ানা হাসান, তাকেই আমরা মনে করি যে তিনি হচ্ছেন এই উপদেষ্টা মণ্ডলী। যে 3 উপদেষ্টার কথা বলা হচ্ছে তাদের প্রথম জনটি তিনি। কারণ ভারত কোনো উপদেষ্টার সঙ্গে নির্বাচন বন্ধ করা নিয়ে কোনো গোপন আলোচনায় যাবে না। কারণ ভারত নির্বাচন চাইছে এবং বলছে সেটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। ভারত তার জন্যে নির্বাচন বন্ধের কথা ভারত কোনোদিন বলেওনি, আর সেই দাবিও করেনি। দাবি করলে ওই তারেক রহমানের সাথে গত 1 বছর ধরে যোগাযোগ করে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসতো না ভারত। সুতরাং ভারত নয়, তাহলে কে? যে পাকিস্তান হতে পারে। অতএব নির্দ্বিধায় বলা যায় 3 উপদেষ্টার একজন রিজওয়ানা হাসান, সৈয়দা রিজওয়ানা হাসান, যিনি পাকিস্তান সফরে গিয়েছিলেন। আবার তিনি পাকিস্তানে গিয়ে কয়েক ঘন্টার জন্যে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। তিনি কোথায়? পাকিস্তানে যে হাইকমান্ড, এই ভারতের এই বাংলাদেশের যে হাই কমিশন, তারাও তাদেরকে না জানিয়ে তিনি উধাও হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় জনের নাম, দ্বিতীয় উপদেষ্টা কাকে সন্দেহ করা যায়? তার নাম আসিফ নজরুল। কেন? ক্ষমতা চলে গেলে সবচেয়ে বড় ফ্যাসাদে যে উপদেষ্টা 2-3 জন আছেন পড়বেন, তাদের মধ্যে প্রথম নাম হচ্ছে এই উপদেষ্টা আসিফ নজরুলের। ইনি অন্তর্বর্তী সরকারের তাত্ত্বিক গুরু ছিলেন, তাত্ত্বিক গুরু। ওই সরকারের যত অপকর্ম তার মূল মস্তিষ্ক এই আসিফ নজরুল। অতি সম্প্রতি ভারত বিরোধী হুঙ্কার দিয়ে যে ক্রিকেট কেলেঙ্কারিতে জড়িয়ে বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল বাংলাদেশ, তার মূল কুচক্রী কিন্তু এই আসিফ নজরুল। কী ছিল তার উদ্দেশ্য? যাতে ওই ক্রিকেটের হাঙ্গামা নিয়ে বাংলাদেশের রাজপথ অশান্ত হয়, নির্বাচন পিছিয়ে যায়, কিন্তু সেটা হয়নি। এছাড়া আরও আছে হাদি হত্যার চক্রান্ত, ও তার পরবর্তী পর্যায়েও আসিফ নজরুলের বড় ভূমিকা আছে। হত্যাকাণ্ড ঘটতে না ঘটতে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে, মানে যেমন হত্যাকারী ভারতে পালিয়েছে, কোন জায়গা দিয়ে পালিয়েছে, বিএসএফ এবং ভারতের নিরাপত্তা কর্মীরা তাকে কিভাবে সাহায্য করেছে, এবং হত্যাকারী যে ভারত ও আওয়ামী লীগের পাঠানো, এই তথ্য আবিষ্কার করে বাজারজাত করা, সেই পরিকল্পনাটা কিন্তু এই আইন উপদেষ্টা আসিফ নজরুলের। যদিও তাতেও শেষ রক্ষা হয়নি। আসিফ নজরুল ও তার বর্তমান স্ত্রী শিলা আহমেদের বিরুদ্ধে অভিযোগ যে দুজন যোগসাজশ করে অন্তত 15,000 কোটি ঘুষের টাকা বিদেশে পাচার করেছেন। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে ভুরি ভুরি পোস্ট সেখানে আসছে। ফলে অন্তর্বর্তী সরকার বাঁচিয়ে রাখার বড় দরকার ছিল এই আসিফ নজরুলের, আর তিনি তাই এই জন্য যা করবার তার সেগুলো করবার প্ল্যানিং তিনি করেছেন। তৃতীয় উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এই আন্দোলনের নেতাদের বর্তমান যে অফশুট, তাদের বর্তমান সন্তান এনসিপির সঙ্গে যারা জড়িয়ে আছেন, তাদের মধ্যে প্রায় শেষ পর্যন্ত যিনি উপদেষ্টা হিসেবে ছিলেন এবং ভোটে দাঁড়াবার জন্য একেবারে শেষ মুহূর্তে যিনি উপদেষ্টার পদ থেকে
পদত্যাগ করেছেন সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি কত হাজার কোটি টাকা কামিয়েছেন, কত বিটকয়েনের মালিক, তার হদিশ পেতে তারেক রহমান সরকারকে আলাদা তদন্ত কমিশন বসাতে হতে পারে। উপদেষ্টা ভুঁইয়া ঢাকা ৮ আসনের জামাত এনসিপি জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে জোট বেঁধে এই কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক ওসমান হাদিকে হত্যার চক্রান্ত করেছিলেন এবং সেই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। উদ্দেশ্য যাতে হাদি হত্যার ফলশ্রুতিতে রাজপথের আন্দোলন শুরু হয় এবং দ্বিতীয় উদ্দেশ্য যাতে নাসির উদ্দিন পাটোয়ারি এই কেন্দ্র থেকে জিতে এমপি হতে পারে, যদিও সেগুড়ে বালি পাটোয়ারি অল্প ভোটে হেরেছে বিএনপি প্রার্থীর কাছে। সজীব ভুঁইয়া পাটোয়ারি কি এরাই এই মধ্যে রয়েছে? শুধু আর কেউ নয় চক্রান্তে? আছে অবশ্যই। এই চক্রান্তে তথা ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বাঁচিয়ে রাখার প্রকল্পে যুক্ত ছিল এনসিপির উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম রাও। নাহিদ ভোটে দাঁড়িয়েছিলেন ঠিকই, তবে সরকার টিকিয়ে রাখার চক্রান্তে সামিল ছিলেন সব সময়েই, যেমন সামিল ছিল জামাত। কিন্তু এই মানব জমিনের যে রিপোর্টিংটা বেরিয়ে আসার পর আবার জামাত মুখ রক্ষা করার জন্যে পাবলিকের চোখে ধুলো দিতে তারা 3 উপদেষ্টার নাম ঘোষণার দাবি জানাচ্ছে। তারা 11ই ফেব্রুয়ারি পর্যন্ত জামাত চেয়েছিল যাতে ভোট না হয়। সৈয়দা রিজওয়ানা যে জামাতি এটা কারো অজানা নয়। তার পাকিস্তান যাওয়ার উদ্দেশ্য ছিল যাতে আসিম মুনির আমেরিকাকে ধরে টরে চাপ সৃষ্টি করে ভোটটাকে 12ই ফেব্রুয়ারি ভোট স্থগিত করতে পারেন, সেই তদবির করা। বলা বাহুল্য সেই চেষ্টা সফল হয়নি। এবার আসা যাক আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয়টিতে। পুরো প্রকরণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কী ভূমিকা ছিল? দেখুন, ইউনূস ক্ষমতালোভী, এটা নতুন কথা নয়, সবাই জানে। ছলে বলে কৌশলে ক্ষমতা আঁকড়ে রাখতে সব রকম চেষ্টা তিনি চালিয়ে গেছেন, কিন্তু শেষ দিকে যখন তিনি দেখলেন নির্বাচন ঠেকিয়ে রাখা যাবে না, আমেরিকা স্পষ্ট অবস্থান নিয়েছে নির্বাচনের ব্যাপারে এবং নির্বাচন নিয়ে ভারত ও আমেরিকা একটা অভিন্ন জায়গাতে পৌঁছেছে, তখন তিনি বুঝলেন সর্বনাশের অর্ধেক ভালো। তখন তিনি ব্যস্ত হয়ে গেলেন বিশ্বে নিজের যেটুকু ইমেজ বেঁচে বর্তে আছে সেই ইমেজ বাঁচাতে। যথেষ্ট হয়েছে বাবা দেশ শাসন, এবার রক্ষা করা যাক নিজের নোবেল ইমেজ। যারা বাংলাদেশ জুড়ে এবং বিশ্বের বেশ কিছু দেশে তার ব্যবসা আছে, এটা সবাই জানেন, সেই ব্যবসা বাঁচাতে সচেষ্ট হলেন তিনি। যখন মোহাম্মদ ইউনূস আর ক্ষমতা আঁকড়ে রাখতে রাজি নন, তিনি নির্বাচন থেকেও পিছিয়ে আসবেন না, তখন কুচক্রী উপদেষ্টারা দূরত্ব তৈরি করতে থাকলো ইউনূসের সঙ্গে। ডেইলি স্টার ও প্রথম আলোর ভবন যখন পুড়ছে, ইউনূস নিজেই জানিয়েছেন তিনি তখন ঘুমোচ্ছিলেন। পুলিশ যাতে দেরিতে যায় ঘটনাস্থলে তার ব্যবস্থা করেছে কুচক্রীরা। ইউনূস নীরব দর্শক, কিছুই করার দিন নেই তার। সরকারের শেষের দিনগুলোতে ইউনূসের শরীরী ভাষা, তার মুখ চোখ লক্ষ্য করেছেন কেউ? শাহজাহান নাটকের সেই বৃদ্ধ শাহজাহান যেন বেঁচে আছেন, মুখে হাসি নেই, বেঁচে আছেন কিন্তু জেলবন্দি। আর এখানেই প্রশ্ন উঠছে, ইউনূস কি বন্দি ছিলেন শেষ দিকে? আপাতত চক্রান্তকারীরা থমকে গেছে। নির্বাচনে হেরেছে চক্রান্তকারীরা, কিন্তু চক্রান্ত শেষ হয়নি। নতুন চেহারায় নতুন পোশাকে ফিরে আসার ষড়যন্ত্র শুরু হয়েছে। এটা বলে দিলাম, শুরু হয়েছে। তারেক রহমান সরকারকে সাবধানে চলতে হবে। সামনের কথা, দেশকে বাঁচাবার কথা, দেশের উন্নতির কথা ভাবতে হবে অবশ্যই, তবে দেখতে হবে পিছন পানেও, নইলে বিপদ কিন্তু আছে। ধন্যবাদ।